আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো এসএসসি 2026 ব্যাচ যারা আছো তাদের কেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে। অর্থাৎ কেমিস্ট্রিতে কোন কোন টপিক থেকে আসলে কোশ্চেন আসার চান্স বেশি আছে এবং কোন কোন টপিক থেকে আসলে অ্যানসার করাটা সহজ হবে এবং কোন কোন টপিক গুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, আমরা সেটা এখন দেখবো। এখন দেখো, একদমই শেষ সময় বাকি আছে, আর খুব কম হলো 4 থেকে 5 দিন, আর বেশি সময় আহামরি নাই। হ্যাঁ, 21 তারিখ আমাদের এক্সাম, কেমিস্ট্রি এক্সাম হয়তো তারা একটু পরেই হবে, বাট হচ্ছে যে আমাদের এক্সাক্ট প্রিপারেশনের লাস্ট প্রিপারেশন টাইম হচ্ছে এখন। লাস্ট প্রিপারেশন না, লাস্ট রিভিশন টাইম হচ্ছে এখন। এরপরে আসলে আমাদের এক্সাম শুরু হয়ে গেলে আর তেমন রিভিশন দেওয়ার টাইমও থাকে না, তখন আমরা বেসিক এতদিন যা পড়ছি সেইগুলো জাস্ট দেখবো। আচ্ছা, এখন কথা হচ্ছে কেমিস্ট্রিতে আমাদের টোটাল আছে কয়টা চ্যাপ্টার? চ্যাপ্টার 3 4 5 6 চারটা, এই পাশ থেকে আরো দুইটা 6টা। আচ্ছা, এই যে 6টা চ্যাপ্টার আছে, এখন এই 6টা চ্যাপ্টার আমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে 4টা। এখন একটা জিনিস খেয়াল করো, তোমাদের কোশ্চেন থাকবে 7টা, সেখান থেকে তোমাদের 4টা কোশ্চেন অ্যান্সার করতে হবে সিকিউতে। তো নরমালি এই 6টা চ্যাপ্টারেই বোর্ড কোশ্চেনে দেওয়ার চান্স অনেক বেশি। 6টা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এবং একটা চ্যাপ্টার থেকে হয়তো এক্সট্রা কোশ্চেন আসবে। কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে বা কোশ্চেন মিস যাবে তার চান্স কম। তবে হ্যাঁ, হইতে পারে যে চ্যাপ্টার 3 4 অথবা যে কোনো একটা চ্যাপ্টার কম্বাইন করে একটা কোশ্চেন দিয়ে দিল, ওই চ্যাপ্টার থেকে আর পরবর্তীতে কোনো কোশ্চেন দেওয়া হয়নি, বিনিময়ে হচ্ছে ধরো চ্যাপ্টার 11 বা অন্যান্য চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা কোশ্চেন দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এর মাধ্যমে তোমাদের দেখো এসএসসি 26 ব্যাচ যারা আছে তাদের জন্য কিন্তু খুবই সহজ একটা বিষয়। কিভাবে 7টা সৃজনশীলের মধ্যে তোমাদের 4টা অ্যান্সার করতে হবে। যদি তোমাদের প্রিপারেশন লো থাকে, আশা করি কারোই লো নেই, বাট অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমাদের প্রিপারেশন হয়তো নেওয়া হয়নি কোনো একটা রিজনে বা কোনো একটা কারণে, দেখা যাচ্ছে যে প্রিপারেশন পারফেক্টলি নিতে পারিনি। তো তাদের জন্য অনেকে আমাকে বলে যে ভাইয়া এখন আমার তো প্রিপারেশন হয়নি বা আমি এই চ্যাপ্টার গুলো পারি না, পড়া হয় না, এখন তো নতুন করে এই চ্যাপ্টার গুলো পড়া সম্ভব না, তাহলে আমি কি করব? তো তাদের আমি বলি যে দেখো, শেষ সময়ে যুদ্ধে যখন নেমে গেছে, আমাদের যুদ্ধ করতে গেলে নাম অস্ত্র নিয়েই নামতে হবে, যা আছে তা নিয়েই নামতে হবে। এখন আমাদের করতে হবে কি, যে যে চ্যাপ্টার গুলো আমাদের মনে হচ্ছে যে আমরা পারি, অথবা যে চ্যাপ্টার গুলো আমরা খুব দ্রুতই ইম্পর্টেন্ট টপিক গুলো পড়ে এক্সাম কভার করতে পারবো, ওই চ্যাপ্টার গুলোকে আমরা হচ্ছে বেশি ফোকাস করব এবং ওই টপিক গুলোকে বেশি ফোকাস করব। মেইনলি টপিক গুলোকে, যে কোন কোন টপিক থেকে কোশ্চেন সচরাচর খুবই বেশি আসে, বিগত বছরের যে বোর্ড কোশ্চেন গুলো আছে ওইগুলো থেকে বেশি আসছে, এবং কোন চ্যাপ্টার গুলোতে আমাদের হচ্ছে নতুন টপিক আছে, বাট নতুন টপিক নাই, বাট হচ্ছে যে এইবারে হয়তো আসতে পারে কোশ্চেন। কারণ হচ্ছে যে দেখো, আমাদের এইবারের পরীক্ষাটা একটু ব্যতিক্রমী পরীক্ষা হচ্ছে। বিগত বছরগুলোতে ফুল সিলেবাসে এক্সাম হয়েছে এসএসসি তে, বাট এবার একটু শর্ট সিলেবাস আবার সেই 2022 এর পর থেকে। তো এখন হচ্ছে তোমাদের এই সময়ে একটু ব্যতিক্রম কোশ্চেন আসার চান্স আছে। আবার যেহেতু আমাদের দেশের পরিস্থিতিও একটা পরিবর্তন আসছে, যার ফলে হচ্ছে দেখা যাচ্ছে যে এক্সামে গত বছর 2025 সালের যে অভিজ্ঞতা থেকে বলা যায় যে কোশ্চেন হয়তো একটু হার্ড আসতে পারে। হ্যাঁ, আর যেহেতু আমাদের জন্য আরো ইজি, চ্যাপ্টার কমে গেছে, শর্ট সিলেবাস, টপিক কম, তো ওইখান থেকে টিচাররা যত বেশি সম্ভব হার্ডেস্ট কোশ্চেন করারই ট্রাই করবে। আর এসএসসি এক্সামের একটা ফিলোসফি আছে, বা এসএসসি এক্সাম সবসময় একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে চলে যে কোন কোন চ্যাপ্টার থেকে ইজি আসার চান্স আছে, কোন কোন চ্যাপ্টার থেকে হয়তো টিচাররা একটু টাফ কোশ্চেন বা একটু ঘুরিয়ে প্রশ্ন করতে পারে, সেটা আমরা এখন দেখবো। এছাড়াও আবার দেখা যায় যে অনেক সময় সাবজেক্টও ভ্যারি করে, যে কোন সাবজেক্টটা থেকে মাঝে মধ্যে দেখা যায় যে একটা সাবজেক্ট ইজি আসছে কোশ্চেন, তো তার ঠিক পরের সাবজেক্টটা বা তার ঠিক বিপরীত সাবজেক্টে হয়তো কঠিন আসে। যেমন হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি, যে হায়ার ম্যাথটা নিয়ে আমরা অনেক বেশি টেনশনে থাকি, বাট স্যাডলি যে জেনারেল ম্যাথটা একটু কঠিন আসে। যেমন 2025 সালে জেনারেল ম্যাথ কোশ্চেনটা একটু হার্ড আসছিল, তো এবং হায়ার ম্যাথ কোশ্চেনটা স্ট্যান্ডার্ড আসছিল। তো এরকমই বিষয়টা। আবার দেখা যায় যে অনেক সময় ফিজিক্স ইজি আসছে, কেমিস্ট্রি কঠিন আসে, কেমিস্ট্রি ইজি আসছে, ফিজিক্স কঠিন আসে। তো এই মিলিয়ে ঝিলে, মানে কঠিন ইজি মিলিয়ে ঝিলেই আসবে সবকিছু। বাট হচ্ছে যে আমাদের সর্বোচ্চ প্রিপারেশন নিয়ে যেতে হবে। এখন বলতে পারো যে ভাইয়া আমার তো কিছুই করিনি এতদিন, বা হচ্ছে যে একদমই কম পড়া হয়েছে, তাহলে আমি কি করবো? তো এইটার জন্য তোমাদের সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ইম্পর্টেন্ট টপিক গুলোকে একদম ঝাঁঝরা করে ফেলা। এই মুহূর্তে আর কোনো বাঁচার কোনো ওয়ে নেই, কারণ এতদিন যা টাইম ওয়েস্ট করার করছো, তোমাদের অ্যাকচুয়ালি যতটুকু সময় ছিল তোমরা একটু বিপর তোমরা একটু বিপজ্জনক পরিস্থিতিতেই পড়েছো। আসলে হচ্ছে যে যেহেতু একটা ক্লাস 9 এর স্টুডেন্ট, সে প্রিপারেশন নেওয়ার বেশ সময় পায় 9 10 পড়ে, বাট তোমরা হচ্ছে যেহেতু 10 থেকে সায়েন্স বা কমার্স এই টাইপের ডিপার্টমেন্ট গুলো পাইছো এবং নতুন ফিজিক্স কেমিস্ট্রির সাথে পরিচিত,
তার ফলে হচ্ছে যে দেখা যায় যে একটু প্রবলেম হয়েছে, স্বাভাবিক, কিন্তু এটা থেকে ওভারকাম করা উচিত ছিল এতদিন সময়। তো যদি তোমরা ওভারকাম করতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট যারা ওভারকাম করতে পারো নাই তাদের জন্য হতাশার চেয়ে আমি বলবো যে তাদের জন্য আক্ষেপ করে লাভ নেই, হতাশ হতাশ হয়ে লাভ নেই। হ্যাঁ, নিজেদেরকে দোষ দিতে পারো, নিজেদেরকে একটু ব্লেম দিতে পারো, বাট হচ্ছে যে এখন সময় হচ্ছে ব্লেম দেওয়ারও না, এখন সময় হচ্ছে ওই যে এতদিন যে মিস্টেক গুলো করছে ওই মিস্টেক গুলো থেকে যতটুকু সম্ভব নিজেকে আবার রিডেমশন দেওয়া, ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো আমাদের চ্যাপ্টার 3, ফার্স্ট যে চ্যাপ্টারটা পরমাণু গঠন, আমরা চ্যাপ্টার 3 নিয়ে কথা বলি। আমাদের চ্যাপ্টার 3 তে অনেকগুলো টপিক আছে, কারণ চ্যাপ্টার 3 টা মেইনলি আমাদের কেমিস্ট্রি একটা বিল্ড আপ ভার্সন। আচ্ছা, তো এই চ্যাপ্টার 3 এর রাদারফোর্ড বোর স্পেসিফিক দুইটা গুরুত্বপূর্ণ মডেল আছে আমাদের, এবং দুইটা মডেলই অনেক 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 ইম্পর্টেন্ট, দুইটা মডেলই অনেক ইম্পর্টেন্ট, দুইটা মডেলই খুব বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে যে ভাইয়া বুঝলাম যে রাদারফোর্ড বোর ইম্পর্টেন্ট, বাট হচ্ছে যে এক্সাম হলে আসবে কিভাবে, এক্সাম হলে কিভাবে আসবে আমরা সেটা নিয়ে কথা বলবো। দেখো আমাদের এই মুহূর্তে টেস্ট পেপার সলভ একদম মানে ঝাঁঝরা হয়ে যাওয়ার কথা, টেস্ট পেপার আমাদের নখের আগায় বা মুখের গোড়ায় থাকার কথা। তো এখন টেস্ট পেপার থেকে যত বেশি সলভ করবা তত তুমি বুঝতে পারবে যে রাদারফোর্ডের অথবা বোর্ডে কোন টপিকগুলো খুব বেশি আসে। যেমন রাদারফোর্ডের সীমাবদ্ধতা খুবই ইম্পর্টেন্ট, রাদারফোর্ডের সীমাবদ্ধতাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাদের বেশিরভাগ সময় হয় কি গ নম্বর অথবা গ নম্বরে নরমালি কোনো একটা ম্যাথ অথবা হচ্ছে যে কোয়ান্টাম সংখ্যার কিছু বা রাদারফোর্ড মডেল বোর মডেলে কোনো একটা কিছু দিয়ে ঘ নম্বর দিয়ে দেয় যে রাদারফোর্ড এবং বোর মডেলের মধ্যে তুলনা করো। তো যখন আমরা তুলনা করব তখন হচ্ছে আমরা বোর মডেলের যে সাফল্যটা আছে এবং রাদারফোর্ড মডেলের যে সীমাবদ্ধতা আছে ওইটা দিয়ে অ্যাকচুয়ালি তুলনা করব যে বোর মডেল অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় সাকসেসফুল হয়েছে এবং রাদারফোর্ড মডেল অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় ফেইলিয়ার হয়েছে, এইটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই দুইটা মডেল এই জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং তোমাদের এই মুহূর্তে কাজ হবে বই থেকে মডেল দুইটা এবং মডেল দুইটার সীমাবদ্ধতা, বিশেষ করে বোরের সাফল্য এবং রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা খুব ভালো মতো করে ফেলা। যেমন আমরা বলতে পারি যে রাদারফোর্ড মডেলে হাইড্রোজেন পরমাণুর বা কোনো পরমাণুরই বর্ণালী ব্যাখ্যা দেওয়া হয়নি, বোর মডেলে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দেওয়া হয়েছে। অথবা রাদারফোর্ড মডেলে আমাদের সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, বাট যেটা অ্যাকচুয়ালিতে কারেক্টেড না। তো বোর মডেলে অ্যাকচুয়ালি আমাদের বৃত্তাকার কক্ষপথের ধারণা দিয়েছে, অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে বোর মডেলে। তো এই কথাগুলো, এই যে এই টপিকগুলো, এগুলো সুন্দরভাবে পড়তে হবে। এরপরে আছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, এখন এই কোয়ান্টাম সংখ্যা অ্যাকচুয়ালি আমাদের কি কাজে লাগে? কোয়ান্টাম সংখ্যা দেখো 3 আমাদের যে ইলেকট্রন বিন্যাসটা আছে এটা খুব ভালো মতো হতে হবে, 1:2 2:2 এইভাবে যে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি প্রত্যেকটা মৌলে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো পার লাগবে। এগুলো তোমরা বাসায় একটা পেজ নিবা, পেজ নিয়ে সুন্দরভাবে এই মৌলগুলো লিখবা, লিখে প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাসগুলো কমপ্লিট করবা। তো সেখান থেকে তুমি দুইটা ডিফেক্টেড অথবা হচ্ছে যে ব্যতিক্রমী কোনো কিছু পাবা, একটু স্পেশালাইজড। সেটা কি? যেমন ক্রোমিয়াম কপার, এগুলো একটু ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস প্রদান করবে। তখন তোমার মাথায় আসতে পারে যে ভাই আমি ব্যতিক্রমী বলতে কি বুঝাইছি। যেমন ক্রোমিয়াম 24, সেখানে ব্যতিক্রমী কি বুঝাইছে যে আমাদের সচরাচর আমরা কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা এইগুলো যে পড়ছি, এখান থেকে আমরা জানতে পারি যে n+l এর মানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ শক্তি স্তর এবং অরবিটাল, নিম্ন শক্তির অরবিটাল থেকে ইলেকট্রন উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন নিম্ন শক্তির অরবিটাল আর উচ্চ শক্তির অরবিটাল এটা আমরা নির্ণয় করি কিভাবে? n+l এর মান দিয়ে। আমাদের এই যে n+l এর মান যে আছে, এই n+l এর মান দিয়ে আমরা নিম্ন শক্তি অথবা উচ্চ শক্তির অরবিটাল নির্ণয় করি। এখন n+l এর মান 3d এর হচ্ছে তোমার 5, আর n+l এর মান 4s এর হচ্ছে তোমার 4। তো এখানে কার কম? 4s এর কম, তাহলে এটা হচ্ছে নিম্ন শক্তি। 3d এর 5 অর্থাৎ বেশি, অর্থাৎ এটা হচ্ছে কি উচ্চ শক্তি। তাহলে আগে ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? 4s এ, তারপর হচ্ছে 3d তে। তাহলে এখন ক্রোমিয়াম কেন ব্যতিক্রমী? কারণ ক্রোমিয়ামে দেখা যাচ্ছে কি যে ইলেকট্রন 4s এ যদি প্রবেশ করে এখানে দুইটা হয়, 3d তে হয় চারটা। বাট আমরা জানি 3d তে টোটালি কয়টা ইলেকট্রন থাকতে পারে? 10টা থাকতে পারে। এখন এখানে 3d তে যদি 5টা ইলেকট্রন হয় তাহলে 3d অরবিটালটা কি অর্ধপূর্ণ হয়ে যাবে, এবং 4s অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে যদি 3d তে দেই তাহলে এখানে 5টা, এখানে একটা, 4s ও কি অর্ধপূর্ণই থাকবে। অর্থাৎ ইলেকট্রন অর্ধপূর্ণ থাকা মানে হচ্ছে অরবিটাল গুলো সুস্থিত বা স্থিতিশীল অবস্থায় থাকবে। এবং অরবিটাল সব সময় চায়, শুধু অরবিটাল না, আমাদের প্রত্যেকটা মানুষ আমরা সব সময় চাই যে আমাদের দেশের বা আমাদের পরিবেশের আশেপাশে সকল পুরো পৃথিবীর পরিস্থিতিটা একটু স্থিতিশীল বা সুস্থিত হয়। তো অরবিটাল চায় তার বাড়িতে কোনো হামলা না হোক, তার বাড়িতে কোনো যুদ্ধ না হোক, বিগ্রহ না হোক, কোনো ঝামেলা না হোক, সে একটু স্থিতিশীল অবস্থায় থাকতে চায়।
যার ফলে সে হচ্ছে এই অর্থপূর্ণ অবস্থা বা পূর্ণ অবস্থা গ্রহণ করে। আচ্ছা, তো এইগুলো কোয়ান্টাম সংখ্যার অনেক ইম্পর্টেন্ট পার্ট, এগুলো থেকে কোশ্চেন অনেক বেশি আসে, আমাদের খ নম্বরের কোশ্চেন আছে, তো এগুলো আমাদের খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়াও লাস্ট যেটা আছে, যেটা আমাদের ঘ নম্বরে অনেক আসে, সেটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, রাইট? তেজস্ক্রিয় আইসোটোপ, আমাদের কয়েকটা স্পেসিফিক তেজস্ক্রিয় আইসোটোপ আছে, সেই তেজস্ক্রিয় আইসোটোপ গুলো বই থেকে খুব ভালোভাবে পড়তে হবে। চিকিৎসা ক্ষেত্রে তার ব্যবহার, কৃষি ক্ষেত্রে তার ব্যবহার, এবং এই সব কিছু আমাদের পড়তে হবে যে ক্যান্সারের চিকিৎসায় কিভাবে আইসোটোপ ব্যবহার করা হয়, পৃথিবীর বয়স নির্ণয় কিভাবে আইসোটোপ ব্যবহার করা হয়েছে, এই প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে তেজস্ক্রিয় আইসোটোপে, কারণ এটা ঘ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। যদি এটা আমরা পারি তাহলে আমাদের চ্যাপ্টার 3 থেকে যদি সিঙ্গেল কোশ্চেন আসে তাহলে আমরা পারবো, যদি চ্যাপ্টার 3 থেকে মিক্সড কোশ্চেন আসে তাও আমরা পারবো। আচ্ছা, এখন আমাদের হচ্ছে চ্যাপ্টার 4। চ্যাপ্টার 4 কি? পর্যায় সারণী। চ্যাপ্টার 4 এর পর্যায় সারণীর প্রথম যে জিনিসটা সবচেয়ে ভালো মতো পারতে হবে, এটা যাই হোক ইভেন তোমরা যদি পারো, যে অনেক সময় দোকানে দেখবা যে পর্যায় সারণীর একটা চার্ট, যেটা আমি আগের ভিডিওগুলোতে বলছি যে পর্যায় সারণীর একটা চার্ট আছে বা পর্যায় সারণীর সুন্দর কিছু পোস্টার আছে, এগুলো নিয়ে বাসায় টাঙায় ফেলবা। কারণ হচ্ছে, এবং ঘুম থেকে উঠবা পর্যায় সারণীর দিকে তাকাবা, ঘুম থেকে ঘুমাইতে যাবা পর্যায় সারণীর দিকে তাকাবা, অর্থাৎ এটাই হবে তোমার লাস্ট ওয়ার্ডস। তোমার ওই মেসেঞ্জার বা ইনস্টাগ্রামে লাস্ট মেসেজ কি আসছে সেটা না দেখে লাস্টে তোমরা দেখবে হচ্ছে পর্যায় সারণীতে অ্যাকচুয়ালি কোন মৌলটা কোথায় অবস্থান করতেছে, যাতে তোমাদের হ্যালোসিনেশন হয় এক্সামের সময়। এখন তুমি বলতে পারো ভাই হ্যালোসিনেশন কিভাবে হবে? এক্সামের সময় আমাদের ব্রেইনে অনেক সময় আমরা কোনো কিছু মনে করতে গেলে জোর করে মনে করা লাগে না, পর্যায় সারণী এমন পর্যায়ে চলে যাবে তোমাদের পড়তে পড়তে বা এটা ভালোভাবে প্র্যাকটিস করতে করতে, যে তুমি হচ্ছে জাস্ট ইমাজিন করবে যে কার্বনের পরে হ্যাঁ পাশেই ছিল কি আমাদের নাইট্রোজেন, অর্থাৎ গ্রুপ 14 নম্বরে নাইট্রোজেন ছিল, কত নম্বর পর্যায়ে? 2 নম্বর পর্যায়ে। এইটা তুমি ইমাজিনেশন করতে পারবা তোমার ব্রেইনে। এইটা কখন করতে পারবা? যখন হচ্ছে তুমি ওই যে ঘুমানোর আগে লাস্ট মেসেজ না দেখে, যখন তুমি লাস্ট একটা ভিউ দিবা তোমার পর্যায় সারণীতে, তখন তুমি দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো তো, পর্যায় সারণী আমাদের 5 স্টার ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের মহা গুরুত্বপূর্ণ, এটা ছাড়া হবেই না। এরপরে আমাদের, এবং এটা মোটামুটি তুমি যদি উদ্দীপক নির্ণয় করতে চাও চ্যাপ্টার 4 এ, তাহলে তোমার পর্যায় সারণী পারতেই হবে, না হলে কোনো উপায় নেই। এছাড়াও এরপরে আছে আমাদের গ্রুপ এবং পর্যায় নির্ণয়। দেখো, চ্যাপ্টার 4 সবাই অ্যানসার করতে চায়। কেন চায়? কারণ চ্যাপ্টার 4 খুবই খুবই ইজি, গ নম্বর দেয় সবচেয়ে বেশি ইজি। গ্রুপ সংখ্যা নির্ণয় করো, পর্যায় সংখ্যা নির্ণয় করো। গ্রুপ সংখ্যা নির্ণয় 3টা ওয়ে আছে, পর্যায় সংখ্যা নির্ণয় পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। এই যে এখানে যে 4 নম্বর 4 আছে, 4 হচ্ছে পর্যায়, একদম সহজ। তো এই গ্রুপ আর পর্যায় নির্ণয়টাও ইম্পর্টেন্ট, এক্সামে আসে, তো এটা খুব ভালোভাবে করতে হবে। এরপরে আমাদের আরো আছে হচ্ছে গ্রুপের ধর্ম ও বৈশিষ্ট্য। দেখো, আমাদের তো কম গ্রুপ নাই, টোটাল গ্রুপ আছে 18টা। 18টা গ্রুপের 18 রকম ধর্ম আছে। তো এর মধ্যে আমাদের স্পেসিফিক গ্রুপগুলোর ধর্ম বৈশিষ্ট্য খুব ভালোভাবে পড়তে হবে। যেমন ধরো যে আমাদের গ্রুপ নাম্বার 1 যেটা আছে ক্ষার ধাতু, ঠিক আছে, যেখানে সোডিয়াম, পটাশিয়াম এগুলো আছে। গ্রুপ নাম্বার 1 এর ধাতুগুলোর যে বৈশিষ্ট্য ক্ষার ধাতু, সেটার বৈশিষ্ট্যগুলো ভালোভাবে পড়তে হবে। তারপর হচ্ছে গ্রুপ নাম্বার 2 যেমন মৃৎক্ষার ধাতু, এই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। গ্রুপ নাম্বার 18, গ্রুপ নাম্বার 17 নম্বর হ্যালোজেন মৌলগুলো, 18 নম্বর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এছাড়াও ল্যান্থানাইট গ্রুপ। তারপর হচ্ছে যে এই গ্রুপগুলো খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? এই গ্রুপগুলো যত বেশি ভালো মতো পারবে, অ্যাক্টিনাইট সিরিজ আর ল্যান্থানাইট সিরিজ, এই সিরিজে যে 15টা টোটাল 30টা আছে, 30টা মৌল তোমার পড়া লাগবে না, জাস্ট এতটুকু মাথায় রাখতে হবে যে ল্যান্থানাইট সিরিজে কয়টা আছে আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজে কয়টা আছে। এছাড়াও এমসিকিউ এর জন্য বেটার হয় যদি, এখন আমি আপাতত সিকিউ কোশ্চেন নিয়ে কথাবার্তা বলতেছি, ওইভাবে তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে বলা হয়নি। যদিও শর্ট কোশ্চেন নিয়ে যদি বলি, যে গ্রুপ নির্ণয় করবা, গ্রুপের ধর্ম বৈশিষ্ট্য, এগুলো মেইনলি শর্ট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এবং ক খ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এছাড়াও তুমি হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী চ্যাপ্টারের ফার্স্ট পেজে যে বিজ্ঞানীদের মতবাদগুলো আছে পর্যায় সারণী রিলেটেড, সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে, কারণ এগুলো অনেক সময় কতে, আবার অনেক সময় এমসিকিউতে চলে আসে। আচ্ছা, এখন খেয়াল করো, পরে আমাদের লাস্ট কি, যেটা আমাদের অ্যাকচুয়ালি ঘ নম্বরে অনেক বেশি আসে, সেটা হচ্ছে পর্যায় সারণীর ধর্ম ও বৈশিষ্ট্য। পর্যায় সারণীর ধর্ম ও বৈশিষ্ট্য কি? পর্যায় সারণীর যে মৌলগুলো আছে সেগুলো এক একটা ধর্ম ও বৈশিষ্ট্য প্রকাশ করে। যেমন হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ এক একটা মৌলের উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে না বাড়বে, ডান থেকে বামে গেলে, বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমবে না বাড়বে, সেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুব ভালোভাবে করতে হবে, এবং আমাদের বইতে খুব সুন্দরভাবে ওই পার্টটুকু বিশ্লেষণ করা আছে। এছাড়াও আমাদের আরো আছে ধর্মের মধ্যে আয়নীকরণ শক্তি আছে, ইলেকট্রন আসক্তি আছে, তড়িৎ ঋণাত্মকতা আছে। এই টপিকগুলো বেশ ভালোভাবে পড়তে হবে, কারণ হচ্ছে যে আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, এগুলো পারমাণবিক ব্যাসার্ধের সাথে বিপরীত
ধর্ম বিশিষ্ট বা এই সব কিছু খুব ভালোভাবে করতে হবে। এখানে বেশিরভাগ এক্সাম আসা কি তোমাদের পর্যায় সারণী একটা দিয়ে দিল বা একটা কয়েকটা মৌল দিল, সেখান থেকে তোমাদের বলবে এদের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে। পর্যায় গ্রুপ নির্ণয় করলো, পর্যায় সারণী উদ্দীপকটা তুমি ক্লিয়ার করলো, উদ্দীপকটা ক্লিয়ার করার বলবে যে উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কার আয়নীকরণ শক্তির ক্রম ঊর্ধ্বক্রম বা অধক্রম অনুসারে সাজাও। তখন হচ্ছে মৌলগুলো আয়নীকরণ শক্তি কম বেশি অনুযায়ী তুমি ঊর্ধ্বক্রম অধক্রম অনুসারে সাজাবা। তো এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো যারা একটু দুর্বল, যাদের মনে হচ্ছে একটু কনফিউজড অথবা একটু তোমরা খারাপ অবস্থায় আছো প্রিপারেশন ওয়াইজ, তারা হচ্ছে চ্যাপ্টার 4 কোনোভাবেই বাদ দিতে পারবে। তোমাদের জন্য চ্যাপ্টার 4 মাস্ট, এবং চ্যাপ্টার 3 ও, বিকজ চ্যাপ্টার 4 এবং 3 মিক্সড কোশ্চেন আসার চান্স বেশি থাকে। এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এই বছর মিক্সড কোশ্চেন আসতে পারে এবং বেশ ভালোভাবে আসবে, প্রত্যেকটা কোশ্চেন মিক্সড হয়ে আসতে পারে সিঙ্গেল কোশ্চেন আসার তুলনায়। আচ্ছা, এখন খেয়াল করো, পরে আমাদের চ্যাপ্টার 5 আছে। চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের কি রাসায়নিক বিক্রিয়া, সরি রাসায়নিক ধর্ম। চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের কি রাসায়নিক বন্ধন। এখন রাসায়নিক বন্ধন, আমি আগের যে ক্লাসটা ছিল তোমাদের একটা সাজেশন ক্লাস দিছিলাম রসায়নের, যেটা হচ্ছে আজকে থেকে প্রায় খুব সম্ভবত 5 মাস হয়ে গেছে, 5 মাসের আগে। সেখানে আমি বলেছিলাম যে এই 5 মাসে তোমরা কিভাবে প্রিপারেশন নিলে তোমাদের কেমিস্ট্রি, দেখো তুমি 5 মাস কেন 3 মাসে তুমি কেমিস্ট্রি বই পুরোটা শেষ করতে পারো এবং বেশ ভালোভাবে করতে পারো যদি তুমি অ্যাকচুয়ালি পড়ার মতো পড়ো। তো এখন আর এত বলে লাভ নেই, এখন আর সময় নেই। তো ওই সময় আমি বলছিলাম যে চ্যাপ্টার 5টা যে ক্লিপটা আমি আমার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে ছাড়ার পরে সেটা মোটামুটি সারাও পাইছে, বেশ ভালো পরিমাণ ভিউজ আসছে। তো এখান থেকে বলছিলাম যে এই চ্যাপ্টার 5টা কি একটা মিডফিল্ডারের মতো, যেটা হচ্ছে যে আমাদের বর্তমান যুগে যেই ভালো ভালো টপ টায়ার মিডফিল্ডার আছে, যারা হচ্ছে যে ডিফেন্সের সাথে এটাকে একটা সুন্দর বন্ধন, মেল বন্ধন তৈরি করে। তো ওই মেল বন্ধনটা তৈরি করে আমাদের চ্যাপ্টার 5, যে হচ্ছে সব জায়গায় থেকে টাল। কথা বুঝতে পারছি? তো এই চ্যাপ্টার 5 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে আমাদের দেখো ক খ এর জন্য এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মহা ইম্পর্টেন্ট যোজনী এবং যৌগমূলক। অমুক যৌগের যোজনী এত কেন ব্যাখ্যা করো। সালফারের পরিবর্তনশীল যোজনী বলতে কি বুঝো, বা সালফারের সুপ্ত যোজনী, সক্রিয় যোজনী, এগুলো বলতে কি বুঝো, সালফার কেন একাধিক যোজনী প্রদর্শন করছে। তো এই সব কিছু যোজনী যৌগমূলক এগুলো আমাদের বেশ ভালোভাবে প্রাপ্ত হবে। এবং যৌগমূলক গুলো, যে যৌগমূলকের সংখ্যাটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও আমাদের এর পরবর্তী যে ধাপটা হচ্ছে সেটা হচ্ছে অষ্টক ও দুইয়ের নিয়ম। দেখো আমাদের ভিডিওতে তোমাদের জন্য কতটা সহজ হয়ে যাবে, এই চ্যাপ্টারটা আমাদের ভিডিওতে ফুল কভার করা আছে, তিনটা পার্টে আপলোড করা আছে এবং প্রত্যেকটা পার্ট ছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা আছে। সো অষ্টক ও দুইয়ের নিয়মটা এই চ্যাপ্টারের একটা 5 স্টার টপিক, যেখান থেকে প্রচুর 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 প্রশ্ন আসে। এবং এই চ্যাপ্টারের এই টপিকটার জন্য আমরা স্পেসিফিক্যালি একটা ভিডিও আপলোড দিয়েছি, যেখানে আমরা শুধুমাত্র অষ্টক ও দুইয়ের নিয়মটা বুঝিয়েছি। একটা শর্ট একটা ভিডিও, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারো। আমি আশা করি এডিটরকে বলবো যে সেটা ভিডিও শেষে আই বাটনে দিয়ে দিতে। তো হচ্ছে যে অষ্টক ও দুইয়ের নিয়মটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা খুবই শর্ট ভিডিও, দেখে তোমরা বুঝতে পারো। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো পরবর্তী যেটা আছে আয়নিক বন্ধন ও সমযোজী বন্ধন। এই চ্যাপ্টারের মূল স্তম্ভই এটা, যে আমাদের বন্ধনগুলো কিভাবে গঠন হয়। সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, ম্যাগনেসিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্লোরিন 2 ক্লোরাইড মাইনাস, এই প্রত্যেকটা বিক্রিয়া কিভাবে গঠন হচ্ছে, সমযোজী বন্ধনে কিভাবে বিক্রিয়া গঠন হচ্ছে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, এই প্রত্যেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গ নম্বরের জন্য মহা ইম্পর্টেন্ট, বিশেষ করে গ নম্বরের জন্য। আচ্ছা, তো এইটাও অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক। চ্যাপ্টার 5টা মানে ওভারঅল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমার কাছে কেন জানি মনে হয় চ্যাপ্টার 5, মানে এখান থেকে কোশ্চেন আসবেই এবং দুইটা কোশ্চেন আসার চান্স অনেক বেশি। আচ্ছা, যাই হোক, এরপরে আমাদের যেটা আছে পোলারিটি। দেখো পোলারিটি কি, পানি কি সমযোজী যৌগ, এটা নিয়ে পড়া। তারপর হচ্ছে পোলারিটির যে বিশ্লেষণটা আছে, যে কিভাবে সেটা আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক মিলে বিক্রিয়া তৈরি করে, আংশিক ধনাত্মক আংশিক ঋণাত্মক মিলে যে পোলার যৌগ গঠিত হয়। তো এই সব কিছু খুব ইম্পর্টেন্ট। এবং কেজ ইফেক্টের জন্য আমাদের একটা আলাদা স্পেসিফিক ক্লাস আছে, যেখানে হচ্ছে যে আমরা ছোট একটা ভিডিও আপলোড করা আছে আমাদের চ্যানেলে, যেখানে আমরা কেজ ইফেক্টটা খুব সুন্দরভাবে বুঝিয়েছি। এবং এইটা ঘ নম্বরের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে আয়নিক বন্ধন সমযোজী বন্ধন গ নম্বরে দিয়ে দিবে, ঘ নম্বরে বলবে যে যদি এরা পানিতে দ্রবণে মিশ্রণ করা হয় সেই ক্ষেত্রে তারা কিভাবে পানিতে ভাঙে বা হচ্ছে যে বিয়োজিত হয়। তো এইটা কেজ ইফেক্টের সবচেয়ে সুন্দরভাবে বলা যায়। আচ্ছা, তো এইগুলো আমাদের চ্যাপ্টার 5, যেটা হচ্ছে আমাদের এই পুরো কেমিস্ট্রি বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এরপর আমাদের যেটা আছে চ্যাপ্টার 6। এখন চ্যাপ্টার 6 কি? চ্যাপ্টার 6 হচ্ছে মোলারিটি, মোল।
মূলত মূল সংখ্যা নির্ণয় যে কটা সূত্র আছে প্রত্যেকটা সূত্র মুখস্থ ফাটাফাটি মুখস্থ করতে হবে। তারপর হচ্ছে এটার মোলারিটি নির্ণয় গ নম্বরে খুবই আসে, অনেক ফেমাস একটা কোশ্চেন এবং অনেক বেশি আসে, তাই এটা আর বলার বাকি নেই, এটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আছে আমাদের শতকরা সংযোজিত এবং স্থূল সংকেত। বিষয়টা হচ্ছে কেমন, আমাদের যদি শতকরা সংযোজিত দিয়ে দেয় তাহলে হচ্ছে যে স্থূল সংকেত আসবে না, বা স্থূল সংকেত দিয়ে দেবে শতকরা সংযোজিত বের করতে বলবে, শতকরা সংযোজিত দিয়ে দেবে স্থূল সংকেত বের করতে বলবে। তো এই দুইটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, কিভাবে যে কোনো একটা আসতে পারে। আচ্ছা যাই হোক, এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টপিকটা সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। প্রত্যেকটা সিকিউ তুমি টেস্ট পেপার ধরবা, অলমোস্ট এভরি সিকিউ এখানে লিমিটিং বিক্রিয়ক। কোন বিক্রিয়াটি আগে শেষ হবে, কোন যৌগটি আগে শেষ হয়ে যাবে, কোনটি অবশিষ্ট থাকবে, এইগুলোই হচ্ছে মূলত লিমিটিং বিক্রিয়ক। এবং লিমিটিং বিক্রিয়কের সাথে আরেকটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে উৎপাদের শতকরা পরিমাণ, যেটা তোমাদের লিমিটিং বিক্রিয়ক বের করেই পরবর্তীতে বের করতে হবে অ্যাকচুয়ালি উৎপাদের শতকরা পরিমাণ কত। সো তোমাদের এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, ঘ নম্বর এবং গ নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টার থেকে মোটামুটি গ আর ঘটাই বেশি আসে, খ নম্বর এবং ক নম্বরটা হচ্ছে অন্যান্য চ্যাপ্টার থেকে আসে, এবং এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসার চান্স তুলনামূলক কম। হয়তো তোমাদের কিছু ম্যাথ দিয়ে দেবে, ছোটখাটো ম্যাথ, এছাড়া আসে না তেমন। তো এই চ্যাপ্টার থেকে মূলত যে চ্যালেঞ্জটা হচ্ছে গ ঘ অ্যান্সার করতে পারবে, এবং বাকি চ্যাপ্টারে তোমার ক খ বেশ ভালো লেভেলের জানা লাগবে, বিশেষ করে আমাদের বস চ্যাপ্টার 11 জৈব যৌগ, এটা ক খ গুলো বেশ ভালো মতো পারতে হবে, যাতে হচ্ছে এই চ্যাপ্টার অ্যান্সার করা যায়, কারণ হচ্ছে যে এই চ্যাপ্টারের ক খটা জৈব যৌগ থেকে বেশি আসে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া চ্যাপ্টার 6 কে আসলে অ্যানসার করব যদি তোমার প্রিপারেশন খুবই খারাপ হয়ে থাকে। আমি বলবো যে ইট কুড বি আ রিস্ক, বাট চ্যাপ্টার 6 এ কোশ্চেন প্যাটার্ন, সব কয়টা কোশ্চেন প্যাটার্নে ভ্যারিয়েশন আছে অনেক ধরনের। চ্যাপ্টার 6 এ এই ভ্যারিয়েশনের বাইরে কোনো কোশ্চেন আসবে না। তুমি টেস্ট পেপার দেখো, যা ইচ্ছা তা দেখো, চ্যাপ্টার 6 এর কোশ্চেনগুলো একই প্যাটার্নের, একই ভ্যারিয়েশনের। তো তুমি যদি ফার্স্ট লার্নার হও বা হচ্ছে যে দ্রুত শিখো, তাহলে তুমি হয়তো করতে পারো। বাট হচ্ছে যে এই চ্যাপ্টার যদি একবারই না ধরে থাকো এখন পর্যন্ত, তাহলে আমি অ্যান্সার করতে নিষেধ করবো। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে আমাদের পরবর্তী যে চ্যাপ্টার, চ্যাপ্টার 7, অর্থাৎ আমাদের রাসায়নিক বিক্রিয়া। দেখো রাসায়নিক বিক্রিয়া আমাদের কয়েক ধরনের হয়, প্রশমন বিক্রিয়া হয়, সংযোজন বিক্রিয়া হয়, জারণ বিজারণ বিক্রিয়ারই পার্ট এরা, ঠিক আছে। তারপরে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে, অপসারণ বিক্রিয়া হয়, এই বিক্রিয়াগুলো খুব ভালোভাবে পারতে হবে। কেন পারতে হবে? এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন কখনোর জন্য ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে গল্পতেও আসে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জারণ বিজারণ। প্রত্যেকটা জারণ বিজারণ বিক্রিয়া বেশ ভালোভাবে পারতে হবে, এবং জারণ সংখ্যা নির্ণয় খুব ভালোভাবে পারতে হবে। ক নম্বরে জারণ সংখ্যা নির্ণয়টা খুব বেশি আসে সচরাচর, এবং এটা কি জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া কিনা, এই টাইপের কোশ্চেন গুলো অনেক বেশি আসে। যদি তোমরা টেক্সট পেপার ধরো অথবা হচ্ছে যে বিভিন্ন স্কুলে কোশ্চেন গুলো দেখো, শীর্ষস্থানীয় স্কুলগুলোর বা হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের স্কুল বলতে আর কি, প্রত্যন্ত অঞ্চলে না, বিভাগীয় স্কুলগুলো, বিভাগীয় জনপ্রিয় যে স্কুলগুলো, সেগুলো কোশ্চেন গুলো দেখলে তোমরা দেখতে পাবো। এখন পরবর্তীতে যেটা আছে আমাদের সেটা হচ্ছে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া। দেখো তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া এই চ্যাপ্টারের স্তম্ভগুলোর মধ্যে একটা, এবং এটা পারতেই হবে, কারণ উদ্দীপকটা এই তাপ উৎপাদী তাপহারী দিয়ে আসে সচরাচর। তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া যত ভালো পারবো তত অ্যান্সার করার মতো বেস্ট পর্যায়ে চলে যাবো। কারণ হচ্ছে এই তাপ উৎপাদী তাপহারী বিক্রিয়াটাই আমার আবার পরবর্তীতে লাগবে হচ্ছে লা-শাকিলিয়ার নীতিতে। লা-শাকিলিয়ার নীতি কি? কিচ্ছু না, জাস্ট হচ্ছে তাপ চাপ ঘনমাত্রার প্রভাব, অর্থাৎ হচ্ছে সাম্যাবস্থার আগের অবস্থা, সাম্যাবস্থার পরের অবস্থা, তাপচাপ ঘনমাত্রার যে পরিবর্তনটা হয় এবং তাপচাপ ঘনমাত্রার যে প্রভাব ফেলে, ওইটা হচ্ছে আমাদের লা-শাকিলিয়ার নীতি। এখন লা-শাকিলিয়ার নীতিতে তাপের প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এগুলো আলাদা আলাদা করে করতে হবে। অনেক কোশ্চেন দেখা যাচ্ছে যে তিনটারই প্রভাব চায়, বা বলা যায় যে লা-শাকিলিয়ার নীতির মাধ্যমে এই প্রভাবগুলো বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো, তাহলে হচ্ছে যে তার তিনটারই প্রভাব দিবা। আবার মাঝে মধ্যে বলে দেয় যে শুধু তাপের প্রভাব দাও বা শুধু চাপের প্রভাব দাও। সেখানে তাপের প্রভাবের ক্ষেত্রে তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। সাম্যাবস্থা ডানে যাবে বা বামে যাবে, এটা বোঝা যায় তাপ উৎপাদী তাপহারী থেকে। চাপের প্রভাবের ক্ষেত্রে মোল সংখ্যার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে সাম্যাবস্থা অ্যাকচুয়ালি কোন দিকে যাবে, বিক্রিয়া কোন দিকে চাপ বেশি প্রয়োগ হবে। ঘনমাত্রা হচ্ছে যে দিক থেকে ঘনমাত্রা মানে বেশি দেবো, সেইখানে সাম্যাবস্থা ওই অনুযায়ী মুভমেন্ট করে। আচ্ছা, তো চ্যাপ্টার 7 ইজি চ্যাপ্টার যদি ভালো মতো বেসিক ক্লিয়ার থাকে। এই চ্যাপ্টার 5 আর 6 এর বেসিক গুলো যদি ভালোভাবে ক্লিয়ার থাকে, তাহলে চ্যাপ্টার 7 ইজ আ ইজি চ্যাপ্টার। সো ইউ ক্যান অ্যানসার ইট। এইটাও অন্যতম গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার।
আচ্ছা, এরপরে আমাদের লাস্ট এন্ড ফাইনাল ওয়ান, এবং এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছো তোমাদের প্রিপারেশন যদি বিলো এভারেজ থাকে, আই উড সে চ্যাপ্টার 11 অ্যানসার আমি কি বলবো তোমরা নিজেরাই করবা, বাট আই উড সে যে চ্যাপ্টার 11টা পড়ো। পড়ো বলতে কি, ক খ গুলো পড়ে যাও, চোখ বন্ধ করে মুখস্থ করে যাও, কিচ্ছু করার নেই। শেষ সময় পড়ো নাই, এত বছর কি তো কিছু করতে হবে না, তো শেষ সময় কোনো রকম একটু মুখস্থ করে যাও, পড়ে যাও, যাতে হচ্ছে ক খ বলো না। এবার চ্যাপ্টার 11 হচ্ছে জালের মতো, স্পাইডারম্যানের জালের মতো, সব জায়গায় হাত দিয়ে রাখছে, সব জায়গায়। ও দেখবা সংক্ষিপ্ত প্রশ্নে একাই সবকিছু নিয়ে নিচ্ছে। এমসিকিউ তে তোমাদের 25টা কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক সময় 10টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে এসেছে। তো এটা 7টা তো আসবেই, তো 10টা কোশ্চেন এখান থেকে আসছে। আবার দেখা যায় যে সৃজনশীলে প্রত্যেকটা ক খ এর মধ্যে কোনো না কোনো ভাবে বাম দিয়ে রাখছে। তো বিষয়টা হচ্ছে চ্যাপ্টার 11টা তুমি কোনোভাবেই নিজের থেকে সরাইতে পারবে না। তুমি যতই বললাম চ্যাপ্টার 11 স্কিপ করবো, ইউ ক্যান স্কিপ ইট। তো এখন খেয়াল করো, চ্যাপ্টার 11 আমরা যদি এভারেজ, যারা এভারেজ প্রিপারেশন আছো বা অ্যাবভ এভারেজ মানে একটু ভালো প্রিপারেশন, তারা কিভাবে পড়বা। একদম ভালো যারা, তারা তো একদম বস লেভেলে গেছে, তারা হচ্ছে জাস্ট তারা নিজেরাই, আমার ভিডিও দেখা লাগবে না, তারা নিজেরাই জানো যে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, তারা নিজেরাই টেস্ট পেপার সলভ করছে, তোমরা বুঝতে পারতেছো এবং তোমরা নিজেরাই ওগুলো সলভ করছো। তো আমার আর ওইটা বলার দরকার নেই। কিন্তু যারা হচ্ছে একটু কম, তারা হচ্ছে বা এভারেজ অবস্থায় আছে, তারা এখান থেকে মেইনলি ইম্পর্টেন্ট টপিকগুলো বের করে করতে পারো। যেমন চ্যাপ্টার 11 এর অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন তিনোটারই প্রস্তুতি বিক্রিয়া করতে, তিনোটারই, এবং প্রত্যেকটা বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, অ্যালকেনের প্রস্তুতির মধ্যে উডস বিক্রিয়া, তারপর হচ্ছে বিক্রিয়াগুলোর মধ্যে হাইড্রোজেন সংযোজন, তারপরে অ্যালকিনের বহিন সংযোজন, বেয়ার টেস্ট, মহা ইম্পর্টেন্ট, প্রচুর আসে পরীক্ষায় 2 নম্বরে। তারপর হচ্ছে অ্যালকাইনের হচ্ছে পানি সংযোজন, যেটা প্রচুর আসে পরীক্ষায়, দহন বিক্রিয়াটাও আসে সচরাচর যদি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন করি। এছাড়াও অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালডিহাইডের প্রস্তুতি অথবা কিটোনের প্রস্তুতি, বিশেষ করে কখন কিটোন হবে কখন অ্যালডিহাইড হবে, এইটা আমরা আবার নামকরণের মাধ্যমে বুঝতে পারবো। দেখো, আমাদের যদি জিনিসটা প্রোপানল থাকে তাহলে সচরাচর বিক্রিয়ার মাধ্যমে ওই জিনিসটা কিটোনই বের হয়। আমাদের যদি জিনিসটা ইথানল থাকে তাহলে সচরাচর ওইটা অ্যালডিহাইডই বের হয়। তো অ্যালডিহাইড কারা, কিটোন কারা, সেটা বের করতে হবে। যেমন অ্যালডিহাইড হচ্ছে অ্যাকচুয়ালি বন্ড CH O, এরা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। আর কিটোন কারা আমাদের, যারা হচ্ছে বন্ড CO, এরকম হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কিটোন। ঠিক আছে? আচ্ছা, এখন মানে কি, অ্যালডিহাইডের ক্ষেত্রে এখানে হাইড্রোজেন থাকে, কিটোনের ক্ষেত্রে এখানে আসলে হাইড্রোজেন থাকে না, শুধু CO থাকে। এটাই হচ্ছে পার্থক্য। এখন এই অ্যালডিহাইড এবং কিটোন যারা ভালোভাবে পড়তে পারবা, এবং মূলত কি পড়তে পারার চেয়ে বড় বিষয় হচ্ছে যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে যাওয়া বা কিটোনে যাওয়া, এবং এখান থেকে জারণ করে আবার ওই অ্যাসিড বা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে সেখানে যাওয়া। অর্থাৎ এই চ্যাপ্টারের মূল চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে এটা উদ্দীপক। তুমি যত ভালোভাবে উদ্দীপক ধরতে পারবা, তুমি তত ভালো অ্যানসার করতে পারবা। উদ্দীপকটা কেন? ধরো যে তোমাকে বিক্রিয়ার একদম সার্টেন স্টেজ তোমাকে ধরে দিল, অ্যালকেন দিয়ে দিল, অ্যালকেন তোমাকে দিয়ে দিছে অ্যালকেন। এখন তোমাকে যেই বিক্রিয়াটা করতে বলছো ওই বিক্রিয়াটা হচ্ছে অ্যালডিহাইড বা কিটোনে। এখন তোমার রাস্তাটা কি? তোমার রাস্তা হচ্ছে এই অ্যালকেন থেকে কোনোভাবে কিটোনে যাইতে হবে। তো অ্যালকেন থেকে তুমি কিটোনে কিভাবে যেতে পারো? এটা ওয়ে আছে, তুমি অ্যালকেন থেকে অ্যালকিনে যেতে পারো, অ্যালকিন থেকে তুমি অ্যালকোহলে যেতে পারো, অ্যালকোহল থেকে তুমি করতে পারো কি অ্যালডিহাইড অথবা কিটোন, যে কোনো একটাতে যেতে পারো। সো এটা তোমার একদম ইজিয়েস্ট ওয়ে। এছাড়াও দেখা যাচ্ছে যে তোমাদের এমন একটা অ্যালকেন দিল যেখান থেকে তোমার আবার, বা এমন একটা বিক্রিয়া দিল যেখান থেকে তোমাকে দিয়ে দিচ্ছে প্রোপানল, তোমাকে বের করতে বলছে ইথানল, এটা বের করতে বলছে। তাহলে তুমি বলবা যে কিভাবে করবা? তখন হচ্ছে তোমাকে অবশ্যই কার্বন কমাইতে হবে, এবং কার্বন কমাইতে গেলে আমাদের মেইন বিক্রিয়া কি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে আমাদের কার্বন কমানোর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এটার মাধ্যমে আমরা কার্বন কমাইতে পারি। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন এছাড়াও আমাদের এই নামধারী কিছু নীতি আছে, মালকোনিকভ নীতি এবং খালাসের নীতি। এটা মনে হতে পারে যে কিসের নীতি? মালকোনিকভ নীতি, খালাসের নীতি। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে বই আমাদের এভাবে উল্লেখ করা নাই, বাট দেখবা যে টেস্ট পেপারে এটা থেকে কোশ্চেন আসে এবং বেশ ভালোভাবে আসে। সো এটা খালাসের নীতি, মালকোনিকভ নীতিগুলো ভালো মতো পড়তে হবে, এটা পার্সেন্টেজ গুলো ভালো মতো পড়তে হবে। এছাড়া আরো কিছু স্পেসিফিক নীতি যেগুলো হচ্ছে জৈবযোগে, যেই যদি আমরা পড়ে থাকি তাহলে জৈবযোগে জানতে পারবো যে সাইজ এফের নীতি আছে, অর্থাৎ 80% ক্ষেত্রে হাইড্রোজেন কাঠ থেকে আমরা সরায় নিব, বা 20% ক্ষেত্রে কাঠ থেকে সরায় নিব, অন্যান্য নীতি যেটা, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এছাড়াও উডস বিক্রিয়া আছে, যেটা হচ্ছে আবার কার্বন বাড়ায়, দ্বিগুণ করে। তার মধ্যে যদি দিয়ে দেয় ইথেন, আমাদের বের করতে বলছে বিউটানাইল, তাহলে আমাদের 2টা কার্বন বাড়াইতে হবে। তাহলে যেভাবে হোক উডস বিক্রিয়ার মাধ্যমে 2টা কার্বন বাড়াতে হবে।
এছাড়াও জারণ বিজারণ বিক্রিয়া, এখন জারণ বিজারণ তো আমরা এখানে পড়ছি ভাইয়া, তাহলে জারণ বিজারণ কিসে? জারণ বিজারণ হচ্ছে অ্যালকোহলের জারণ, জারণ বিজারণ হচ্ছে অ্যালডিহাইডের জারণ, জারণ বিজারণ হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের বিজারণ। অর্থাৎ জারণ করার মাধ্যমে একটা রো আছে, এই রো এর মাধ্যমে জারণ বিক্রিয়াগুলো একটার পর একটা অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড বা অ্যালডিহাইড থেকে কিভাবে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন এগুলো তৈরি হয়, আবার এগুলোকে বিজারিত করলে কিভাবে একটার পর একটা তৈরি হয়, সেইগুলো আমরা হচ্ছে এই জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে জানতে পারবো। তো আমাদের যেহেতু পলিমারটা দেওয়া হয়নি, সো আমরা এটা মোটামুটি জানলাম না, বাট হচ্ছে বাকিগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রিপারেশন যদি আমরা নিয়ে থাকি, তাহলে আমরা আশা করতে পারি যে আমাদের জন্য এসএসসি 2026 ব্যাচ যারা আছে, আমাদের জন্য বেশ ভালো কিছু অপেক্ষা করতেছে। এখন তোমাদেরকে একটাই, শেষবারের মতো একটাই কথা, যে দেখো তোমাদের জন্য আমি এর আগেও এরকম সাজেশন ভিডিও বানাইছি, তোমাদের জন্য আমি মোটামুটি চেষ্টা করছি যে তোমরা তো আমাদের কিছু প্রবলেমের কারণে যেটুকু তোমাদের জন্য আমরা আরো বেশি ভিডিও আপলোড করার চেষ্টা করতেছি, করেছি এতদিন, হয়তো সময় শেষ হয়ে গেছে, তোমরা পাও নাই। আশা করি ইন্টারভিউ উঠলে তোমাদের জন্য আমরা আরো বেশি কন্টেন্ট নিয়ে আসতে পারবো। তোমাদের ব্যাচটা নিয়ে আমরা যেভাবে প্ল্যানিং করছি হয়তো এটা হয় নাই, বাট পরবর্তী ব্যাচের 27 ব্যাচের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের জন্য খুব শীঘ্রই আমরা নতুন নতুন আরো কন্টেন্ট নিয়ে আসবো, সেটা হোক কেমিস্ট্রি বা অন্যান্য সাবজেক্টেও। এবং হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা আছে, এবার এই যে সাবজেক্টটা আছে কেমিস্ট্রি, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট। তো এই কেমিস্ট্রি নিয়ে আর কোনো ভয় থাকবে না আশা করি। কেমিস্ট্রি যে টপিকগুলো বলে দিচ্ছি, তোমরা জাস্ট এই টপিকগুলো থেকে যদি ভালো মতো পড়ে যেতে পারো, ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় এবং প্রশ্ন যদি ভালোভাবে হয় সবকিছু, তাহলে আমাদের জন্য বেশ ভালো কিছু অবস্থান করতেছে। সো ডোন্ট ওয়ারি, আমরা আশা করি যে আমাদের জন্য আল্লাহ তাআলা ভালো কিছুই লিখে রাখছেন। এবং তোমাদের বেস্টটা নিয়ে এই সময় নামাজ পড়ো এবং যতটুকু সম্ভব যে যার ধর্ম থেকে ইবাদত করার চেষ্টা করো, প্রার্থনা করো যাতে হচ্ছে যে আমাদের জন্য যাতে সহজ হয়ে যায়। সহজ কি? সহজ হচ্ছে তোমাদের প্রিপারেশন। তোমরা যত ভালো প্রিপারেশন নেবা, তোমাদের প্রশ্ন যতই কঠিন আসুক ওইটা সহজ হয়ে যাবে। তো মূলত হচ্ছে যে প্রশ্ন সহজ আসার বিষয় না, তোমাদের প্রিপারেশনটা ওই লেভেলে নিয়ে যাও যাতে হচ্ছে তোমাদের কোশ্চেনটা যত কঠিনে আসুক সহজ হয়ে যায়। তো যত ভালো প্রিপারেশন তত প্রশ্ন সহজ। মূল বিষয়টা, মোটোটা এটাই থাকতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে এই আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।